ছোটবেলা থেকে আমি আমার দাদা দাদিদেরকে দেখে এসেছি, যারা গ্রামের মানুষ তাদের বিশেষ করে শারীরিক ক্ষমতা বা শারীরিক যে একটা শক্তি, এটা বিশেষ করে গ্রামের মানুষের অনেক বেশি থাকে। আমি তার প্রমাণটা আজকে আমি পেলাম। বন্ধুরা, আমার বাসার কাজের ছেলে, আসলে ওর এত পাওয়ার, এত শক্তি, যেটা আমি আসলে একেবারেই কল্পনাও করতে পারিনি। যে শক্তি আমার স্বামী কখনো আমার সঙ্গে দেখাতে পারে নাই, যেটা আমার হাজব্যান্ড কখনো আমাকে ওইভাবে তৃপ্তি দিতে পারে নাই, মজা দিতে পারে নাই। তো আমার বাসার সাধারণ একটা কাজের ছেলে, নাম তার রবিন, ঠিক আছে? হ্যাঁ, সে এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। ও আমাকে বলেছিল, ম্যাডাম, আপনি শুধু আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাকে পর্যাপ্ত পরিমাণ সুখ দেব, আনন্দ দেব, আপনি অনেক মজা পাবেন, বিশেষ করে দোলাবাড়ির চাইতেও আমি আপনাকে বেশি আনন্দ দেব। আসলে আমি সেদিন অবাক হয়ে পড়েছিলাম। পরে ওকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, ঠিক আছে। তারপর বন্ধুরা, আমি নিজেই অবাক হয়ে পড়েছি। আসলে বন্ধুরা, আমার বিয়ে হয়েছে সবেমাত্র 3 বছর হলো, তবে আমার হাজব্যান্ড এখন আমার সঙ্গে থাকে না। আমার হাজব্যান্ড আসলে কিছুদিন আগেই আমাকে ছেড়ে সে লন্ডনে চলে যায়, আর ও একটা মেয়েকে বিয়ে করে সে লন্ডনে চলে যায়। এখন বর্তমানে আমি একাই আছি, আর আমার এক বাচ্চা হয়েছে, আমার একটা মেয়ে হয়েছে। তো আমার মেয়েটার বয়স খুবই ছোট, 2.5 বছর বয়স ওর, খুব একটা বেশি বড় হয় নাই। তো আমার মেয়েটা ছোট। কিন্তু বন্ধুরা, আমি প্রেম করে বিয়ে করার কারণে আমার মা বাবা আমাকে কখনোই তারা মেনে নেয় নাই, এবং তারা আমাকে ত্যায্য করে দিয়েছে। মা বাবা আমার সাথে তারা যে ধরনের সম্পর্ক ছিল, সব ধরনের সম্পর্ক তারা ছিন্ন করে ফেলে। আমার সঙ্গে তারা আর কোনো সম্পর্কই রাখে নাই, শুধুমাত্র আমি প্রেম করে বিয়ে করেছি বলে। তাদের সম্মানে আঘাত লেগেছে। আমার মা বাবা ছিল মোটামুটি একটু বলা চলে মধ্য ফ্যামিলিতে, ভালো একটু পরিবারের। তারা টাকা পয়সাও সব কিছুই তাদের মোটামুটি আছে, একটু ভালো ফ্যামিলি বলা চলে, ব্যবসা বাণিজ্য আছে। আর আমি যেহেতু তাদের সন্তান, আমি আসলে অনেক বেশি পড়াশুনো করেছি। কিন্তু এখন আমার ফ্যামিলি আমাকে ত্যাগ করার জন্য এবং আমার হাজব্যান্ড আমাকে চলে যাওয়ার কারণে আমাকে একটা চাকরি করতে হয়, এবং আমি একটা ব্যাংকে 8 ঘন্টা চাকরি করি। কিন্তু বন্ধুরা, বাসায় আমার মেয়েটা একা একা থাকে, সেখানে আমাকে কাজের মেয়ের কাছে আসলে রেখে যেতে হয়। কিন্তু কাজের মেয়েটা ঠিকঠাকভাবে আসলে দেখাশোনা করেন না। কিছুদিন আগে আমার বাড়িতে হঠাৎ করে খবর আসলো যে আমার এক চাচাতো বোনের আসলে বিয়ে হবে। তখন আমার চাচাতো বোন আমাকে ফোন করে বলল, আপু, তুমি আমার বিয়েতে আসতেই হবে। দেখো, তুমি চাচা চাচিদের সাথে তোমার সম্পর্ক আছে কি নাই, তারা তোমাকে মেনে নেবে কি না নেবে, আমি কোনো কিছু জানতে চাই না, কিন্তু তোমাকে আমার বিয়েতে আসতেই হবে। তুমি যদি আমার বিয়েতে না আসো, তাহলে আমি বলে দিলাম, আপু, আমি বিয়েই করব না, কারণ আমি ছোটবেলা থেকে তোমার সঙ্গে বড় হয়েছি। যাই হোক, আমার খুব একটা বেশি ছোট না, আমার 5 বছরের ছোট। তো ওর বিয়ে হচ্ছে পারিবারিকভাবে, ঠিক আছে? তো আমার মা বাবাও চেয়েছিল বন্ধুরা আমাকে পারিবারিকভাবে তারা একটা বিয়ে দিতে, কিন্তু আমি তাদের কথা অবাধ্য হয়ে অমান্য করে আমি নিজেই প্রেম করে একটা ছেলেকে আমি বিয়ে করেছিলাম। বিয়ের পরে আমি জানতে পারি ছেলেটা খুব একটা বেশি ভালো না। ও আরও অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, ওর অনেকগুলো রিলেশন করেছিল। এটা আমি আসলে বিয়ের আগে কোনোভাবেই জানতে পারি নাই। আমি বিষয়টা জানতে পারলাম বিয়ের পরে। ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে, অনেক বেশি লেট হয়ে গেছে, আর ততক্ষণে আমি প্রেগনেন্ট। আমার গর্ভে আসলে অসন্তানও। এমন অবস্থায় ও আমাকেও তখন ত্যাগ করে আর একটা লন্ডন প্রবাসী মেয়ের সঙ্গে হাত ধরে পালিয়ে তার সঙ্গে চলে যায়। এখন আমি এমন এক পর্যায়ে আছি বন্ধুরা, আমি না পারতেছি আমার বাড়িতে যেতে, মা বাবার সামনে গিয়ে মুখ তুলে তাদের সামনে দাঁড়াতে, না পারতেছি আমি ওর বাসায় যেতে, কারণ ওরগুলোর ঠিকানা আমি জানি না। আমাকে একটা ফাঁকা ঠিকানা দিয়েছিল, ফাঁকা নাম বলেছিল। আমি ওর প্রেমে একেবারে অন্ধ ছিলাম, হাবুডুবু খেয়ে ফেলেছিলাম। ছেলেটা অনেক সুন্দর ছিল, স্মার্ট ছিল। আসলে আমরা মেয়েরা এটাই ভুল করি, আমরা ভাবি সুন্দর এবং স্মার্ট ছেলে হলেই আমাদের আর কোনো কিছু লাগবে না। কিন্তু বন্ধুরা, সুন্দর মানুষের থেকেও সবচাইতে বেশি দরকার হচ্ছে সুন্দর একটা মনের। যেই ছেলে মন মানসিকতা সুন্দর, হ্যাঁ, যেই ছেলে পরিবারের দায়িত্ব নিতে জানে, সেই হচ্ছে আসল মহাপুরুষ, তাকেই বলে পুরুষ। তো এরকম সমাজে অনেক পুরুষ মানুষ আছে, অনেক ছেলে আছে যারা বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদেরকে আসলে দিনের পর দিন ভোগ করে, তাদের থেকে টাকা পয়সা খায়। আর আমরা মেয়েরা আসলে তাদের প্রতি দুর্বল হয়ে এই কাজটা কিন্তু আমরা করে যাই, দিনের পর দিন, রাতের পর রাত। তো এমনটা আমরা কখনোই করা উচিত না, ঠিক আছে? এই ভুলটা কিন্তু আমরা বারংবার করে যাই। তো বন্ধুরা, যাই হোক, আমার নাম হচ্ছে ইশরাত। আমি আজকে আমার জীবনের এক সত্য ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরতেছি। বন্ধুরা, আমি জানি তোমরা অনেক গল্প শোনো, তবে আজকের এই গল্পটা হচ্ছে একেবারে বাস্তব ধরনের একটা গল্প। এই গল্পটা শুনলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো তোমরা এই গল্পটা দেখে অনেক কিছু শিক্ষা নিতে পারবে। যাই হোক বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের একটি মফস্বল গ্রামে। বর্তমানে আমি শহরে বসবাস করি।
করি, যেহেতু আমি একটা ব্যাংকে হেড অফিসে চাকরি করে মোটামুটি ভালো একটা স্যালারি অ্যামাউন্ট আমি পাই, আর আমি একটা ফ্ল্যাট বাসা নিয়ে এখানে বসবাস করি শহরে। ঠিক আছে, তো যাই হোক, আমি বর্তমানে কলকাতা শহরে আছি, আর এই কলকাতা শহরের একটা ব্যাংকে আমি জব করছি। এখন আমি যাব হচ্ছে গ্রামে, যাব হচ্ছে, হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে মূলত ত্রিপুরা, ইন্ডিয়ার ত্রিপুরাতে। তো আমি সেখানেই যাব। তো বন্ধুরার কিছুদিন আগে কি আমি চিন্তা করতেছিলাম, আমি মানে কি করব না, আমি ভাবতেছিলাম যে আসলে আমার কি আমার চাচাতো বোনের বিয়েতে যাওয়া ঠিক হবে? সেখানে তো আমার মা বাবা আসবে, আত্মীয় স্বজন অনেকেই আসবে, তাছাড়া আমার বিয়ের খবরটা তো অনেকেই জানে। হ্যাঁ, আসলে আমি তাদের সামনে মুখ উজ্জ্বল করে কিভাবে দাঁড়াবো বা কিভাবে কি করব, অনেকেই অনেক কথা বলবে, তাছাড়া আমার মেয়েও থাকবে আমার সঙ্গে। আমি কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। এক প্রকার সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম, যা হবার হবে। মুখে তো কত কিছুই বলবে, কত কথা উঠবে, সব কথা আর কান দেব না, সব কথার জবাব দেব না। যেটা প্রয়োজন মনে করব সেটাই জবাব দেব। আমি এক প্রকার চিন্তা করে নিলাম, ডিসিশন নিয়ে নিলাম যে যেহেতু আমার আর চাচাতো বোন, সে আসলে আমাকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে আমাকে। আর যেই জায়গায় আমার চাচা নিজে আমাকে বলেছে যাওয়ার জন্য, চাচি আমাকে বলেছেন, সেই জায়গায় আমার মা বাবা রাজি থাকলে বাকি, না থাকলে বাকি। আমি তাদের সঙ্গে প্রয়োজন হলে খুব একটা বেশি কথাবার্তা বলবো না, বিয়ের দিকে ফোকাস থাকবো। আর আমাকে বলেছিল বিয়ের 2 দিন আগেই যেতে। এদিকে আমি বৃহস্পতিবারেই আমি চলে গেলাম। তো বন্ধুরা, চলে যাওয়ার পর আমার চাচাতো বোনের বাড়িতে আমি গিয়ে যখন উঠলাম, তখন আমি এটা চলে গেলাম তাদের বাড়িতে। আমার চাচা চাচি সবাই আমাকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমার মা বাবা কেউই আসে নাই। আমি যেহেতু বিয়ের 2 দিন আগে চলে গিয়েছিলাম, তখন ওরা সবাই অনেক বেশি খুশি হয়েছিল। বিশেষ করে আমার চাচাতো বোন তানিয়া অনেক বেশি খুশি হয়েছিল। আমাকে বলেছিল, আপু তুই এসেছিস? আসলে সত্যি কথা বলতে আমি তো একদমই বিশ্বাসই করতে পারতেছিলাম না যে তুই সত্যিই আসবি। আমি তো এক প্রকার ভেবে নিয়েছিলাম যে তুই আসবি না। যাই হোক, তুই এসেছিস, আসলে আমি খুব খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগছে। তো না, তুই তোর রুমে চলে যা, যে এটা তোর রুম, ঠিক আছে, ইয়ে কর। আর আমার মেয়েকে সবাই আদর করছিল, আমার চাচা চাচি, তারপর তানিয়া থেকে শুরু করে সবাই। কিন্তু ও আসলে কারো কোলে আমি দেখেছি কোনোভাবেই থাকতেছে না। ও আসলে ওর মার কোল ছাড়া কারো সঙ্গে খুব একটা বেশি যায় নাই। তো দাদা দাদির সম্পর্ক কি, নানা সম্পর্ক কি, ও আসলে খুব একটা বেশি জানেও না, চেনেও না ওরকম, ঠিক আছে। এজন্য কারো কোলেই যেতে চায় না। তো ওদের বাসায় একটা কাজের লোক ছিল, তো নাম ছিল তার হচ্ছে রবিন। তো হঠাৎ করেই রবিন বলল, ম্যাডাম আপনি বরং যান, ওয়াশরুমে গিয়েই ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণ আমি আপনার মেয়েকে কোলে নিচ্ছি, ও আমার কোলে থাকবে। এই কথা বলে ওর কোলে যেতেই দেখলাম আমার মেয়ে মানে কেমন যেন শান্তশিষ্ট হয়ে গেছে। ও কোনোভাবে যেন কান্নাকাটি করতেছে না, একেবারে একটা ভদ্র একটা মেয়ে হয়ে গেছেন। মনে হচ্ছে ওর বাবার কোলে গিয়েছে, এমন একটা ভাব। আসলে ছোটবেলা থেকেই আমার মেয়েটা বাবার অভাব আসলে কোনোভাবেই পূরণ করতে পারতেছি না আমি, ঠিক আছে। যাই হোক, আমার আসলে চাচা চাচির বাসায় একটা কাজের ছেলে ছিল রবিন। ওর কোলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওর কান্নাকাটি একেবারে পুরো বন্ধ হয়ে গেছে। আমি তো পুরো অবাক। তখন আমি একটা মুচকি হাসি দিয়ে আমি বললাম, ঠিক আছে ভাই, তুমি ওকে একটু দেখে রেখো, আমি ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, আসতে খুব গরম লেগেছে, আমি একটু গোসল টোসল করে আসি। তারপর বন্ধুরা, আমি গোসল করে একটা গ্রে রঙের একটা ড্রেস পরে নিলাম, যেটা ইন্ডিয়ান ড্রেস। এই ড্রেসটা পরার পর আমি আসলে সবাইকে নিয়ে একটু আড্ডা দিয়েছিলাম, আমার অনেক ভালো সময় কাটতেছিল তাদের সঙ্গে। আর এদিকে আমার মেয়েটাকে ফিডার খাওয়াচ্ছিল, দুধ খাওয়াচ্ছিল কাজের ছেলেটা, ও খুব দেখাশোনা করছে। ও আমাকে একদিন বলতেছে, ম্যাডাম, আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাহ, তুমি তো আমার মেয়েটাকে খুব আপন করে নিয়েছো, আমার মেয়ে তো কারো কোলে থাকতে চায় না, ও তো দেখতেছি তোমার কোলে বেশ ভালোভাবেই থাকতেছে, তোমাকেও চেনে না জানে না, কিন্তু তুমি ওর কোলে তো খুব আরাম করে থাকতেছে। তখন আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম, কি আম্মু, তুমি কার কোলে আছো? আঙ্কেলের কোলে আছো? হ্যাঁ, মামা লাগে তোমার? মামা? বাহ, আমার মেয়েটাও বেশ খুশি রবিনকে পেয়ে। আর রবিনও একটু বাচ্চা টাইপের ছেলে, তো খুব একটা বেশি বড়সড় না, ওর বয়স খুব বেশি হলে 16-17 হবে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ও আমাকে বলছে, আমার নাম রবিন। আমি ওকে বললাম, তুমি এ বাসায় কি কাজ করো? কই, আগে তো তোমাকে দেখি নাই। ও আমাকে বলল, আসলে ম্যাডাম, আমি এ বাসায় কাজ করি না, আপনার যে চাচা সোহেল স্যার, আমি ওনার দোকানে কাজ করতাম। আসলে দোকানটা ম্যাডাম ছেড়ে দিয়েছে। ম্যাডাম, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আসলে আমি না খুব গরিব, আমার মা বাবা নিজেরাও আসলে কৃষি কাজ করে, আমাদের সংসারটা কোনো রকম চলে ম্যাডাম। আমি আসলে পড়াশোনা করেছিলাম, কিন্তু এখন আর পড়াশোনা করি না টাকার অভাবে, আর এখন আর পড়াশোনা করতে ইচ্ছাও করে না, আমার ভালোও লাগে না। ঠিক আছে, না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে।
ম্যাডাম, আপনি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আমি না খুব অসহায়। আসলে স্যারের দোকান ছিল তো আগে বাজারে। স্যার নাকি শুনেছি তার মেয়ের বিয়ে দেওয়ার পরে ওই দোকানটা তিনি ছেড়ে দেবেন। তখন তো আমার চাকরিটা চলে যাবে। আপনি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন ম্যাডাম? আমার না খুব উপকার হবে। আসলে ছেলেটার কথা শুনে আমার খুব মায়া লাগলো। তখন আমি দেখলাম আমার মেয়ে ঈশা ওর কোলে খুব সুন্দরভাবে আসলে থাকতেছে। আসলে তাছাড়া আমি যখন ব্যাংকে চলে যাই সকালে, তখন আমার বাসায় একটা ছেলে লাগে বা একটা মেয়ে, যে কেউ হলেই হলো। তাছাড়া একটা ছেলে হলে আমার সুবিধা হয়, যেমন বাজার হাট করা থেকে শুরু করে কাঁচামাল, সবজি, চাল, গ্যাস, তেল, যাবতীয় বাজারঘাট মানে সব কিছু আনতে পারবে, করতে পারবে। এটা যেমন একদিকে সুবিধা হবে, একটা ছেলে মানুষ যদি বাসায় থাকে, এই সব দিক দিয়ে একটা মানে সুবিধা হয়, একটা হেল্প হয়। ঠিক আছে, তাছাড়া ওকে আমি তখন জিজ্ঞাসা করলাম, তুমি কি সব কাজ করতে পারবে? এই যেমন ধরো বাজার হাট, তারপর হচ্ছে আমার মেয়েকে দেখাশোনা করা, হ্যাঁ, তারপর ধরো বাসায়ও টুকিটাকি কাজকাম, এগুলো কি করতে পারবে? ও আমাকে বলল, ম্যাডাম, আমি সব কাজ জানি। আমি রান্নাবান্না থেকে শুরু করে, তালা বাসন ধোয়া থেকে শুরু করে, কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চা সামলানো, আমি সব কাজ জানি ম্যাডাম। আসলে আমার ছোট বোনকে তো আমিই মানুষ করেছে। আমার মা বাবা দুজনেই কাজে চলে যাওয়ার পর আমি বাসার রান্নাবান্না সমস্ত কিছু করি ম্যাডাম। আপনার কোনো চিন্তা, কোনো টেনশন করা লাগবে না। আপনার যত কাজ আছে সব কিছু আমি করে দেব। সত্যি কথা বলতে ছেলেটাকে আমার কাছে বেশ ভালো লেগেছে। তখন আমি মনে মনে ভাবলাম, বাহ, এরকম একটা ছেলেই তো আমি এতদিন খুঁজছিলাম। আসলে শহরে থাকার কারণে আমি একা একা থাকি, তো আমার এরকম ছেলে শহরে পাওয়াই যায় না। তখন আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আমার বাসায় তুমি কাজ করবে, আমার এই মেয়েটাকে দেখাশোনা করবে আমি অফিসে চলে গেলে, আর বাসায় কিছু টুকটাক কাজ। তোমার বেতন খুব একটা বেশি দিতে পারবো না, ঠিক আছে? 10,000 টাকা বেতন দেব, তাতে কি তোমার পোষাবে? তখন সে বলল, ম্যাডাম, এই টাকা তো আমার অনেক পোষাবে। আমি তো স্যারের দোকানে 7,000 টাকা মাত্র পেতাম, আপনি আমাকে আরও 3,000 টাকা বেশি দিচ্ছেন, আমার তো অনেক ভালো। তখন আমি বললাম, ঠিক আছে, 10,000 টাকা দিব, আর টাকা খাওয়া সব কিছু আমার। তখন ছেলেটা অনেক খুশি হলো। তখন আমি দেখলাম কিছুক্ষণ পর আমার মা বাবা আসলো। আমি তাদের সাথে কোনো কিছু না বলে, কোনো কথাই বললাম না। আমি তানিয়ার বিয়ে খাওয়া দাওয়া পর আমি চাচাকে বললাম, চাচা, এই যে আমি এই ছেলে রবিন, আমি ওকে নিয়ে যাচ্ছি। ও নাকি তোমাদের বাসায় কাজ করে। আসলে একটা কাজের মানুষ আমার দরকার আমার মেয়েটাকে দেখাশোনার জন্য। তখন বন্ধুরা, তানিয়ার বিয়ে শেষে আমি চলে আসলাম রবিনকে নিয়ে শহরে। রবিনকে নিয়ে শহরে আসার পর আমি রবিনকে বাসার সমস্ত কাজকর্ম আমি ওকে দেখিয়ে দিলাম। আমি দেখেছি ছেলেটা খুব ভালোভাবে বাসার থালা বাসন থেকে শুরু করে ফ্লোর মোছা সব কিছু খুব সুন্দরভাবে করতেছে। ঠিক আছে, দারুণভাবে কাজ করছে। তাছাড়া আমার মেয়েটা ওর কোলে থাকে, কোনো কান্নাকাটি করে না, হাসে, খেলাধুলা করে। এটা তো খুব খুব ভালো। আসলে এরকম একটা মানুষই আমি খুঁজছিলাম। তো বন্ধুরা, আমি পরের দিন খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম। আমি রবিনকে বললাম, রবিন, একটা কাজ করো, তুমি গিয়ে তোমার রুমে ঘুমিয়ে পড়ো, আর আমি আমার মেয়েটাকে নিয়ে এই রুমে ঘুমিয়ে পড়ছি। আর তোমার রুম ওটা এটা। আর শোনো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যদি আগে উঠো আমাকে ডাক দিও, আর আমি আগে উঠে তোমাকে ডাক দিব। আর এটা তুমি তোমার নিজের ঘর মনে করবে, ঠিক আছে? তারপর সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ঘুমিয়ে পড়তেছি গিয়ে। তারপর বন্ধুরা, সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর আসলে একটু নাস্তা বানাবো। তখন দেখছি রবিন উঠে গেল, ও কফি টফি বানাচ্ছে। আমি নাস্তা টাস্তা খাওয়ার পর ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আমি অফিসের জন্য রেডি হচ্ছি। আমি অফিসে যাওয়ার সময় এমন অবস্থায় আমার মেয়েও ঘুম থেকে উঠে গেল। দেখলাম মেয়েকে মুখ হাত ধুয়ে রবিন কোলে নিয়ে বসে আছে। আমি আসলে অফিসে যাওয়ার সময় প্রতিদিন আমার মেয়েকে আদর করে যাই, ওর গালে মুখে আমি চুমু দিয়ে যাই। যেহেতু প্রায় আধ ঘন্টা পর আমাকে আসতে হবে, মেয়েটাকে একটু আদর করে যাই। আর রবিন আসার পর থেকে আমি আমার বাসায় যে কাজের মেয়েটা ছিল, কাজের বউ আসতো, ওকে আমি না করে দিয়েছি, কারণ এখন আর ওই কাজের মেয়ের দরকার নেই। ঠিক আছে, তখন রবিন, আমি আসলে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার মেয়েটা প্রায় রবিনের কোলে। আমি আমার মেয়েটার গালে চুমু দিতে গিয়ে মেয়েটা মুখ সরিয়ে নিল, আর মেয়েটা মুখটা সরিয়ে নিতেই আমার চুমুটা গিয়ে লেগে গেল রবিনের গালে। তখন আমি আসলে একটু লজ্জা পেয়ে গেলাম। আমি রবিনকে বললাম, উফ, তাই, সরি, আসলে আমি আমার মেয়েটাকে আদর করতে চাচ্ছিলাম, তোমার গালে ভুল করে লেগে গেল, কিছু মনে করো না ভাই। তো আমি আর সেদিন কোনো কিছু মনে করি নাই। আসলে রবিন বলল, না না না, আপনি আমার ম্যাডাম, আসলে আমি তো বুঝি আপনি আপনার মেয়েটাকে কত ভালোবাসেন, কত আদর করেন। না ম্যাডাম, এটা তেমন কোনো সমস্যা না, আমি কিছু মনে করি নাই। তো আমি আসলে চলে গেলাম সরল মনে। ও সরল মনে বাসায় রইল।
তারপর অফিস থেকে বিকেলে আসার সময় আমি কিছু বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম। আসার পর রবিন আর আমি মিলে সেগুলো রান্নাবান্না করে আমরা রাতের খাবারে একসঙ্গে আসলে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে রইলাম। তখন দেখলাম আমার মেয়েটা দিনে ঘুমিয়েছে, ও রাত আসলে ঘুমিয়ে পড়ে। আগে আমি রবিনকে বললাম, আজকে দিনে ঘুমিয়ে যায় তো এই জন্য মনে হয় রাতে ঘুমাতে লেট হচ্ছে। তো মেয়েটা ওর কাছ থেকে যেন আসতেছে না, খুব কান্নাকাটি করছে। তো আমি রবিনকে বললাম, রবিন একটা কাজ করো, তুমি আমার রুমে চলে আসো, মেয়েটা যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি তোমার রুমে চলে যেও, ঠিক আছে? তখন রবিন আমাকে বলল, ঠিক আছে ম্যাডাম।